আজকে আমরা HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউট, হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল এইসব নিয়ে ডিসকাস করব। যাই হোক, আগের ক্লাসটা আপনারা মোটামুটি বুঝছেন আমি ধরে নিলাম। যাই হোক, আজকের ক্লাসগুলা আজ থেকেই আমাদের মূল HTML ক্লাসগুলো শুরু হবে। আমরা প্রথমেই ভিজুয়াল স্টুডিওটা ওপেন করি। কিভাবে ওপেন করবেন দেখেন, এখানে আপনারা ভিজুয়াল লিখলেও আসবে, অথবা এটা যদি আপনি পিন টু টাস্ক বার করেন তাহলে আপনার এখানে এসে থাকবে। আপনারা বারবার ওপেন করতে হবে না, এখানে ক্লিক করলেই হবে। বা আপনারা এই উইন্ডোজ থেকে এই সার্চ বার থেকে এই জিনিসটা বারবার ওপেন করতে পারেন, সমস্যা নাই। দেখেন, আমরা এটা ওপেন করলাম। আমাদের সবার আগে আমরা যে ফাইলটা তৈরি করব, ফাইলটা এখানে নিয়ে আসবো। আপনি উইন্ডোজের যেখানেই ফাইল তৈরি করেন না কেন, যেখানেই ফাইল তৈরি করেন না কেন, সেখান থেকে ফাইলটাকে আপনাকে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি একটা উপরে একটা ডেস্কটপ একটা ফাইল তৈরি করতেছি। ধরেন আমাদের ফোল্ডারের নাম একটা এইচটিএমএল নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে আমার। তাহলে আমরা HTML2 নামে একটা ফোল্ডার তৈরি করি, বা আপনারা যে নামে, যে ফোল্ডার নাম নেই সেই নামে একটা ফোল্ডার তৈরি করবেন, সমস্যা নাই। আমরা এই ফোল্ডারের নামটাই দেই HTML, HTML3 দেই ধরেন, আর এটারে HTML করে দেই। জাস্ট একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে আমরা কি করব, একটা index.html ফাইল তৈরি করব, অথবা আমরা এখান থেকেও ফাইলটা তৈরি করতে পারি। আমরা এখানে একটা ফাইল তৈরি করি। টেক্সট ডকুমেন্ট অবশ্যই আসবেন। এখানে আপনারা পুরাটা সিলেক্ট করবেন না, কোনো টেক্সট ফাইল রাখা যাবে না। index.html করবেন। তাহলে আমরা একটা HTML ফাইল তৈরি করলাম। আমরা একটা HTML ফাইল তৈরি করে নিলাম। এই ফাইলটা এখন আমরা এই আমাদের কোড এডিটরে ওপেন করব। দেখেন কিভাবে ওপেন করতে হয়। এখানে ফাইলে যাবেন, জাস্ট ওপেন ফোল্ডারটাতে, ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। না, ওপেন ফোল্ডারে ক্লিক করলে এই ফাইলটা আমাদের ডেস্কটপে রাখছিলাম, জাস্ট লোকেশনটা সেট করে দিবেন। জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট ফোল্ডার করলেই আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে এটা ওপেন হয়ে গেছে। আপনার এই ফোল্ডারে আমাদের আপাতত কিছু নাই, আপাতত এই রাইটারটা ক্লোজ করে দিবেন। এখন আমাদের যেটা বলছিলাম, আমরা শিফট চেপে আপনি এই কোশ্চেন, এই চিহ্নতে ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে তারপরে এন্টার দিবেন। মানে আপনার নিয়মটা কি, আপনার যখন শিফট চেপ আপনি এটা এইখানে লেখা থাকবে ইমেট, এটা মানে হয় জেন কোডিন আর কি। হুম, এটা আপনার এইচটিএমএল যে বেসিক স্ট্রাকচারটা আছে ওইটা আপনাকে দিয়ে দিবে। না হলে আপনাকে বারবার ডক টাইপ লিখতে হবে, বারবার এইচটিএমএল লিখতে হবে, বারবার হেড ট্যাগ লিখতে হবে, বা আমাদের যে বেসিক জিনিসটা আছে ওই জিনিসটা আমরা বারবার লেখার দরকার নেই। ওইটা আপনার জাস্ট এভাবে জেন কোডিং এর মাধ্যমে নিয়ে আসবেন। শিফট এই চিহ্ন, ঠিক আছে, এসকেলেমেটারি সাইন বলা হয়। জাস্ট এন্টার দিবেন, আপনার এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার সেটা আপনাকে দিয়ে দিবে। বারবার ওইটা আপনার দরকার নাই। তারপরে কন্ট্রোল সেভ, একবার সেভ দিলেই হয়। তারপর আমরা কিভাবে লাইভ সার্ভারে ওপেন করে জিনিসটা আমরা দেখছি। জাস্ট রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। ঠিক আছে, আমরা লাইভ সার্ভার কিভাবে বানানো হয় সেই জিনিসটা আমরা প্রথম ক্লাসে দেখছি। জাস্ট আমরা দুইটা দুই পাশে রাখবো, জাস্ট আমাদের কাজের সুবিধার্থে। বা আপনারা বারবার ওই মানে বারবার আপনার উইন্ডোজে যাওয়ার দরকার নেই। আপনারা আর কি লাইভ সার্ভার করে কাজ করবেন, তাহলে আপনারা প্র্যাকটিস করতে সুবিধা হবে। অথবা আপনারা যদি এখানে বারবার প্র্যাকটিস করেন, আপনার যেখানে ফাইলটা রাখছেন সেখান থেকে ফাইলটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ধরছেন আপনি যেখানে ফাইল তৈরি করছেন এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন, এটা কোনো সমস্যা না। আপনারা যেভাবে চান সেভাবে দেখতে পারবেন আর কি। যাই হোক, আমরা আজকে এইচটিএমএল এলিমেন্ট কি জিনিস, এইচটিএমএল অ্যাট্রিবিউট কি জিনিস, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই বেসিক জিনিস, কিন্তু এই জিনিসগুলো আপনাদের খুবই জানা দরকার, বারবার কাজে লাগবে। এই জিনিসগুলো আমরা ক্লিয়ার কনসেপ্ট আমাদের লাগবে আর কি। যাই হোক, এই ফাইলটা আমাদের এখানে আসলো। আমরা গত ক্লাসে ট্যাগ কিভাবে লিখতে হয় জিনিসগুলো শিখছি। ধরেন ট্যাগের কাজ কি সে জিনিসটাও দেখছি। ট্যাগের কাজ আমরা বিভিন্ন সেকশন তৈরি করব, বিভিন্ন এলিমেন্ট তৈরি করব। মানে এক এক এরকম হাজার হাজার ট্যাগ আছে, এক এক ট্যাগের কাজ এক এক রকম। আমরা এরকম ট্যাগ শিখবো আর কি। মিনিমাম আপনার 50-60টা ট্যাগ মনে রাখতে হয় আর কি। হাজার হাজার না, 50-60টা ট্যাগ মনে রাখলেই হয় আর কি। এই মনে রাখলেই হবে জাস্ট কোন ট্যাগের কাজ কি। আমরা আস্তে আস্তে সবগুলো বিস্তারিত দেখবো। হ্যাঁ, কোন ট্যাগের কাজ কি এই জিনিসটা মনে রাখলেই হবে, অন্য কিছু না। অন্য কিছু আপাতত মনে রাখা লাগবে না, জাস্ট আপনার কোন ট্যাগের কাজ কি এটা মনে রাখবেন আপনারা।
আমরা দেখছিলাম পি ট্যাগের কাজ কি, কোনো প্যারাগ্রাফ লিখতে হলে পি ট্যাগের মধ্যে লিখতে হয়। আমরা বলছিলাম কোনো সিঙ্গেল টেক্সট লেখা যাবে না, সবকিছু ট্যাগের মধ্যে লিখতে হবে। আমরা লিখছিলাম যে পি পি জাস্ট এন্টার দিলে একটা পি ট্যাগ চলে আসে। এর মধ্যে ধরেন আপনার এই যে এরকম কন্টেন্ট লিখলে অটো কন্টেন্ট চলে আসে, আমরা কিন্তু কোনো কিছু সেভ করি নাই। আমাদের কিন্তু কন্টেন্টটা চলে আসলো, তাই না? আমরা দেখছিলাম যে আপনার এরকম অনেকগুলো ট্যাগ দেখছিলাম। আজকে আমরা বিস্তারিত দেখবো কিছু। আজ থেকে মোটামুটি ট্যাগ HTML এর মূল ক্লাস শুরু। আগেরগুলো বেসিক জিনিস, এই জিনিসগুলো আপনাদের দরকার আছে। যারা আপনার আগের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের আগের ক্লাসগুলো দেখে আসবেন, নাহলে এই ক্লাসগুলো বুঝবেন না আর কি। HTML এর ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনাদের জন্য আর কি সামনে কাজ করতে সুবিধা হবে আর কি। যাই হোক, আমরা দেখেন আমরা HTML এলিমেন্ট সম্পর্কে আজকে জানবো। HTML এই এই কন্টেন্টগুলো একটু ফন্টগুলো বড় করে নেই, দাঁড়ান সেটিং এ গিয়ে আমরা তো দেখছিলাম কিভাবে ফন্ট বড় করতে হয়। সেটিং এ গিয়ে জাস্ট আপনি এখানে 18-19 দিতে পারেন। আমরা চেক করতে পারি 19 কেমন, 18 দিলেই হবে। এখন যে যত ইউজ করেন সমস্যা নাই। আর আমাদের দুইটা জিনিস চেঞ্জ করতে হয়, এই যে আফটার ডিলে করবেন তাহলে অটো সেভ হয়ে যাবে আর কি। এই জিনিসটা অফ থাকে, এটা আফটার ডিলে করবেন তাহলে অটো সেভ হয়ে যাবে, বারবার সেভ দেওয়ার দরকার না। আর আরেকটা জিনিস করতে পারেন, যেটুকু উইন্ডোর মধ্যে আপনি যদি ওই কন্টেন্টটা, যেমন এই কন্টেন্টটা চলে গেছে, আপনি যদি ওইটুকু উইন্ডোর মধ্যে কন্টেন্টটা শো করাইতে চান তাহলে ভিউ লিখে ওয়ার্ড র্যাপে ক্লিক করবেন, তাহলে এই কন্টেন্টটা আর মানে আপনার যেটা হাইট ছিল এটা আর শো করবে আর কি, ওইটুকুর মধ্যে আর কি। আপনি যদি এটা বড় থাকতো তাহলে ওটা লাগতো না, কিন্তু আমাদের এখন ছোট আছে এই জন্য আপনারা ওয়ার্ড র্যাপ করে কাজ করতে পারেন, তাহলে সব কন্টেন্ট শো করবে আর কি। যাক, আমরা এখন দেখবো HTML এলিমেন্ট কি জিনিস। দেখেন আমরা দেখছিলাম একটা ট্যাগ কিভাবে লেখে। একটা ট্যাগ এভাবে লেখে। একটা ট্যাগে কি কি থাকে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এর মধ্যে কিছু কন্টেন্ট দিবেন, ধরেন আমার সোনার বাংলা একটা কন্টেন্ট দিলেন, তাহলে এক কন্টেন্টটা আপনার শো করলো, কন্টেন্টটা শো করলো। এটা কি একটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, আমরা বলছিলাম একটা মানে এই পুরোটা মিলে একটা এলিমেন্ট, বুঝছেন? আমরা আজকে এলিমেন্টের ক্লাস করতেছি। HTML এলিমেন্ট কিভাবে লেখে দেখেন, এটার ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর এটা কি কন্টেন্ট। এই টোটালটাকে বলা হয় একটা এলিমেন্ট। হ্যাঁ, এই টোটালটাকে বলা হয় এলিমেন্ট। আমরা আরো শিখছি যে আপনার কিছু আপনার সেলফ ক্লোজিং ট্যাগ আছে। ধরেন এই কন্টেন্টটাকে আমরা চাচ্ছি একটু ব্রেক হবে, আমরা এমনিতে চাচ্ছি অনেক সময় লাগবে ডিজাইনে, তাহলে আপনার এই যে ব্রেক দিলে অটো ব্রেক হয়ে যাবে। এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। এগুলোর কোনো ক্লোজিং ট্যাগ নাই। দেখেন আমরা কিন্তু এইভাবে লিখিনি বিয়ার, এই যে বিয়ার, আমরা কিন্তু এটা হলো ক্লোজিং ট্যাগ হইতো, এই যে, তাই না? এটা কিন্তু ক্লোজিং ট্যাগ আমাদের কিন্তু লাগেনি, তাই না? এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ লাগে নাই আমাদের, কিন্তু এটা কিন্তু ডাবল স্পেস হয়ে গেছে, দেখেন ডাবল বিয়ার নিয়ে নিছে। আমাদের কিন্তু এই কিছু কিছু ট্যাগ আছে সেলফ ক্লোজিং ট্যাগ, যাদের ক্লোজিং ট্যাগ নাই। সব ট্যাগ না, এরকম আপনার 10-12টা আছে। আহ, ওই জিনিসগুলো আপনাদের একটু দেখাবো আস্তে আস্তে, আমরা দেখবো সবকিছু। কিছু কিছু ট্যাগ আছে, হ্যাঁ 10-12টা ট্যাগ আছে যেগুলো আপনার সেলফ ক্লোজিং ট্যাগ, মানে কোনো ক্লোজিং ট্যাগ নাই তাদের আর কি। আমরা ক্লোজিং ট্যাগ বলতে কি বোঝাই, প্রত্যেকটা ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে। হ্যাঁ, এগুলাকে বলা হয় ক্লোজিং, আপনার ওপেনিং ক্লোজিং ট্যাগ। যাক, আমরা যেটা যে কথায় আসি, কাজের কথায় আসি, সেটা হলো দেখেন এখানে আপনার আমরা কি বলছি এলিমেন্টস কি জিনিস। এই টোটালটা মিলে এলিমেন্টস, মানে ট্যাগের আপনার টোটালটা মিলে একটা এলিমেন্ট, তাই না? টোটালটা মিলে এলিমেন্ট। এখন দেখেন এলিমেন্ট সাধারণত দুই ধরনের হয়, একটা নর্মাল এলিমেন্ট, একটা হলো এমটি এলিমেন্ট। নর্মাল এলিমেন্ট হলো এইগুলো ওপেনিং ট্যাগ। নর্মাল এলিমেন্টগুলোর অবশ্যই ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে, মাঝখানে কিছু কন্টেন্ট থাকবে, এগুলোকে বলা হয় নর্মাল নর্মাল এলিমেন্ট। এখন হলো আপনার প্রশ্ন আসতে পারে তাহলে হলো এমটি এলিমেন্ট কোনগুলো। একটা এলিমেন্ট দুই ধরনের এমটি এলিমেন্ট হলো যে এইগুলোকে সেলফ ক্লোজিং ট্যাগগুলোকে এমটি এলিমেন্ট বলা হয়, মানে এইগুলোতে এর ভিতরে এর ভিতরে মানে এইগুলোকেই আপনার হলো সেলফ ক্লোজিং ট্যাগ বা এমটি এলিমেন্ট বলা হয় আর কি। এই জিনিসগুলোকে এমটি এলিমেন্ট এরকম অনেকগুলো আছে, যেমন ইমেজ ট্যাগ। আপনার ইমেজ ট্যাগ, আপনি ইমেজ লিখলে কোনো মিডিয়া বা ইমেজ শো করানোর জন্য ইমেজ ট্যাগ ইউজ করবেন। ইমেজ লিখলে জাস্ট ইমেজ ট্যাগটা আপনাকে দিয়ে দিবে। অবশ্যই ট্যাগগুলোর ব্যবহার জানতে হবে। আপনি যদি এখন IMG লেখেন তাহলে কিন্তু হবে না। হুম, এরকম ট্যাগগুলো IMG তাহলে কিন্তু হবে না। ইমেজ ট্যাগ এভাবে লিখতে হয় IMG, জাস্ট এইটুকু। ইমেজ ট্যাগ এভাবে লিখতে হয় ইমেজ, এস SRC, অল এই জিনিসগুলো আমরা দেখবো।
যেমন ইমেজ ট্যাগটা কিভাবে লেখে এইভাবে লেখে আর কি। হ্যাঁ, এইগুলোকে বলা হয় ইমেজ ট্যাগ, কিন্তু ক্লোজিং ট্যাগ না, এগুলোকে বলা হয় ইমটি ইমটি এলিমেন্ট। এটাকে নর্মাল এলিমেন্ট, এটা হলো ইমটি এলিমেন্ট। ট্যাগ দুই ধরনের হয়, মানে এলিমেন্ট দুই ধরনের হয়, মানে দুই ধরনের, একটি নর্মাল এলিমেন্ট, একটা হলো এমটি এলিমেন্ট। যাই হোক, ভয়ের কিছু নাই, জিনিসগুলো আমরা বারবার দেখবো, বারবার শিখবো, সমস্যা নেই। আপাতত জানেন যে এলিমেন্ট দুই ধরনের হয়, একটা হলো নর্মাল এলিমেন্ট আর একটা হলো এমটি এলিমেন্ট। এটা হলো এমটি এলিমেন্ট, কোনো কন্টেন্ট যদি আমরা ব্রেক করতে চাই তাহলে এই সেলফ ক্লোজিং ট্যাগটা ইউজ করতে পারি। এই যে দেখেন, এই যে ব্রেক হয়ে গেল। যাই হোক, এটা একটা এলিমেন্টের হিসাব বুঝলাম। এখন আরেকটা এলিমেন্ট আছে নেস্টেড এলিমেন্ট। নেস্টেড এলিমেন্ট কি জিনিস, মানে একটা ডিবের মধ্যে অনেকগুলো ডিব আর কি, একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট। আমরা কিন্তু অলরেডি ইউজ করছি একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট। যেমন এটা কিন্তু একটা এলিমেন্ট, এই এইচটিএমএল এর মধ্যে আমরা কি রাখছি, এইচটিএমএল ট্যাগের ভিতর আমরা আরো অনেকগুলো ট্যাগ ইউজ করছি না, এইচটিএমএলটা হলো একটা নেস্টেড এলিমেন্ট। হ্যাঁ, তারপরে আবার কি করছি, হেডের মধ্যে আবার অনেকগুলো ইউজ করছি, এগুলোকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। ঠিক আছে, আবার দেখেন বডির মধ্যে দেখেন অনেকগুলো এলিমেন্ট ইউজ করছি, এগুলোকে বলা হয় নেস্টেড এলিমেন্ট আর কি। এই যে যেমন বডির ভিতর অনেকগুলো, আবার আমরা এই কাজের সুবিধার্থে আবার অনেকগুলো ডিপ বানাবো। ডিপ কি জিনিস আমরা আলোচনা করবো। এই যে ডিপের ভিতর দেখেন আমরা অনেকগুলো ক্লাস নেব, আবার ধরেন এরকম ডিপ নেব একটা ডিজাইন সেকশন ডিজাইন করার জন্য। জাস্ট ওই কিভাবে লেখে জিনিসগুলো দেখেন, জাস্ট এই ট্যাগগুলোর নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি হেড ট্যাগ যদি অন্যভাবে দেন তাহলে কিন্তু নেবে না। মেটা ট্যাগ নাম হলো মেটা ট্যাগ। টাইটেলটা লেখে টাইটেল ট্যাগ দিয়ে, ডিপ লেখে মানে একটা সেকশন তৈরি করতে চাচ্ছেন, ওটা আমরা ডিপ নিয়ে নিয়ে আমরা কাজ করবো আর কি, পরবর্তীতে দেখবো বিষয়গুলো। তো এর মধ্যে আপনি একটা ট্যাগ দিলেন, পি ট্যাগ ধরেন এখানে লরেম ইপসাম, আপনি কিছু ডামি কন্টেন্ট নিতে পারেন। লরেম ইপসামে গিয়ে আপনি কিছু ডামি, এই যে লরেম ইপসামে এখানে ডামি কন্টেন্ট এখান থেকে নেওয়া যায় আর কি। আপনি ধরেন এখানে একটা ডামি কন্টেন্ট নিয়ে আসলেন, বা এখানে একটা সিস্টেম আছে, লরেম লিখলেও ডামি কন্টেন্ট দিয়ে দেয়। এই যে আপনি এখানে কিছু 2 লাইন কন্টেন্ট দিয়ে দিল আর কি। হ্যাঁ, তাহলে আমরা আগের লাইভ সার্ভারটা নিয়ে এসে দেখেন, আমাদের লাইভ সার্ভারে জাস্ট কোনো সময় যদি প্রবলেম হয় তাহলে আপনারা রিলোড দিবেন বা কন্ট্রোল সেভ দিবেন আর কি। কোনো সময় যদি না আসে আর কি, মাঝে মাঝে আর কি একটু ইস্যু হয়, কিন্তু তখন এই সমস্যাটা হয় তখন রিলোড দিবেন অথবা কন্ট্রোল এস দিবেন আর কি এই ডকুমেন্ট ফাইলে। যা কিছু কন্টেন্ট আসছে আমরা দেখলাম যে এরকম ডিবের মধ্যে নিয়ে নিই, এগুলোকে বলে নেস্টেড এলিমেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো নেস্টেড, একটা এলিমেন্টের ভিতর অনেকগুলো এলিমেন্ট হইতে পারে। হ্যাঁ, আমরা বুঝলাম যে এলিমেন্ট কি জিনিস। এই যে ওই ট্যাগের মধ্যে কন্টেন্ট লেখাকে বা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট লেখাকে বলা হয় একটা এলিমেন্ট। যাক, এই জিনিসগুলো আমরা আরো দেখবো। আর আমরা এমটি এলিমেন্ট তো দেখছি, যদি আপনার সিঙ্গেল ট্যাগ দেওয়া হয় সেটাকে বলা হয় এমটি এলিমেন্ট। যেমন এই যে একটা দিলাম, দেখেন ব্রেক হয়ে গেল। এইরকম 10-12টা ট্যাগ আছে, ওই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। যাই হোক, আপাতত জানেন এলিমেন্ট, আপনার এলিমেন্ট দুই ধরনের হয়, নর্মাল আর এমটি এলিমেন্ট, আর একটা নেস্টেড এলিমেন্ট। নেস্টেড এলিমেন্ট দেখলাম একটা এলিমেন্টের ভিতরে অনেকগুলো এলিমেন্ট হইতে পারে। আমরা এই এলিমেন্টগুলো কেন করবো, আমাদের ডিজাইনের সুবিধার্থে। দেখেন একটা ডিজাইন লেফটে হবে, রাইটে হবে, একটা সেকশনের ভিতরে অনেক কিছু অ্যাড হবে, এই জিনিসগুলোর জন্য আমরা বিভিন্ন ডিপ নেব আর কি। যত বেশি ডিপ নেব আপনাদের কাজ তত সহজ হবে আর কি, আপনার সিএসএস করতে তত সহজ হবে আর কি। তো বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন আমরা এলিমেন্টটা মোটামুটি বুঝছি, এখন আমরা দেখবো অ্যাট্রিবিউট কি জিনিস। অ্যাট্রিবিউট কি জিনিস, ধরেন আমরা আপাতত একটা ট্যাগ নেই। আমরা জানি যে পি ট্যাগ হলো প্যারাগ্রাফ লেখার জন্য করা হয়। হ্যাঁ, আমরা বলছি কিছু কিছু ট্যাগ আছে যেগুলা সেলফ ক্লোজিং ট্যাগ, সেগুলো আপনার আমরা দেখছি। এখন দেখবো আমরা অ্যাট্রিবিউট কি জিনিস। একটা ট্যাগ লেখে কিভাবে দেখেন, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। আপনি এর মধ্যে যদি আপনি এর মধ্যে কিছু লেখা যায়, যেমন ধরেন আমি আপনাকে দেখাই, ইমেজটা দিয়ে বোঝাই। ধরেন ইমেজ ট্যাগটার কাজ কি, ইমেজ বা মিডিয়া নিয়ে আসা। ইমেজ আপনি ইমেজ নিয়ে আসতে গেলে আপনাকে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেমন এসআরসি একটা অ্যাট্রিবিউট, অল্টার একটা অ্যাট্রিবিউট। এসআরসি অ্যাট্রিবিউটের কাজ কি, কোনো ইমেজ বা মিডিয়া নিয়ে আসার জন্য এই এসআরসিটা ইউজ করা হয়, এই অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়। অ্যাট্রিবিউটটার কাজ কি, সংক্ষেপে বলতে গেলে আপনার ধরেন আপনার
আপনি চাচ্ছেন কোনো একটা লিঙ্ক তৈরি করতে, আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখায়। আপনি চাচ্ছেন কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করতে, এই বাটন তৈরি করতে, তখন আপনাকে কি করতে হবে? ধরেন একটা লিঙ্ক থেকে তখন এখানে একটা এইচটিএম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ট্যাগের মধ্যে এইচটিএম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আপনি চাচ্ছেন ইমেজ ইউজ করবেন কিভাবে? ইমেজটা ইউজ করার জন্য এসআরসি অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। দেখেন, এসআরসি না হলে আপনার কিন্তু ইমেজটা আসবে না। কিছু কিছু ট্যাগের মধ্যে কিছু কিছু অ্যাট্রিবিউট ইউজ করা হয় আর কি। এই অ্যাট্রিবিউট মাধ্যমে আমরা অনেক কাজ সহজে করতে পারি আর কি। এটা আর কি HTML এর নিয়ম আর কি। মনে রাখেন, এটা হলো HTML এর নিয়ম, যে আপনি যদি কোনো কিছু লিঙ্ক করতে চান। আমাদের সার্ভারটা চলে গেল, আমরা আবার সার্ভারটা ওপেন করি। ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, চলে আসছে আমাদের সার্ভার। আপনি চাচ্ছেন কোনো একটা ইমেজ শো করাবেন, তাহলে আপনাকে অবশ্যই এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে লিঙ্ক দিতে হবে। অল্টারনেটিভ, এটা মানে হলো এ অলটি এই অল্টারনেটিভ মানে হলো আপনি যদি ইমেজ লিঙ্কটা না পায় তাহলে আপনাকে লেখাটা শো করবে। ধরেন ইমেজ একটা লিঙ্ক আছে, ধরেন এই লিঙ্ক একটা, ধরেন জেপিজি টাইপের একটা লিঙ্ক আছে। আমি লিঙ্ক কিন্তু এখনো দেই নাই, তাহলে কি লিঙ্ক পাবে? পাবে না। তাহলে আপনাকে এখানে যা দিবেন, ধরেন একটা লোগো ইমেজ, ধরেন এখানে, তাহলে কেউ বুঝতে পারে যে লোগো ইমেজ চলে আসলো। আপনার যদি ইমেজের লিঙ্কটা না পায় তাহলে অল্টারনেটিভ হিসাবে এই টেক্সটটা পাবে আর কি। ইমেজের ক্ষেত্রে মনে রাখবেন ইমেজের ক্ষেত্রে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, একটা এসআরসি অ্যাট্রিবিউট, একটা হলো অল্টার অ্যাট্রিবিউট। এসআরসি অ্যাট্রিবিউটের কাজ কি? আপনার যদি যে ইমেজটা লিঙ্ক করাবেন সেই ইমেজটার লিঙ্কটা এখানে দিতে হবে। আমরা একটা ইমেজ শো করাই, কিভাবে ইমেজ শো করাবেন? আপনি আমাদের যে ফোল্ডারে নেবেন অবশ্যই সে ফোল্ডারে ইমেজটা রাখতে হবে। আপনার সে ফোল্ডারে রাখেন, একটা ইমেজ নেছেন, ধরেন আমরা এই ইমেজটা শো করাবো, কপি করলাম, এই ইমেজটা এখানে ফেলে দিলাম। ঠিক আছে, ইমেজটার নামটা অবশ্যই একটু ছোট করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। ধরেন ওয়ান নামে একটি ইমেজ দিলাম, মানে যে নাম থাকবে সে নামের ইমেজ দিবেন আর কি আপনারা। তাহলে আমাদের কি, আপনার এই ইমেজটা দিলাম, এটা কিন্তু শো এখন করবে না, কারণ আমরা লিঙ্কটা দেই নাই, তাই না? আমরা জাস্ট ইমেজের লিঙ্কটা ডিরেক্ট কপি করবেন, এই যে এখান থেকে নিয়ে পুরাটা কপি করবেন, তাহলে আপনার ইমেজ ইউআরএলটা মিসিং হবে না। মিসিং হলে কিন্তু আসবে না। তাহলে এটা জাস্ট এই এসআরসির মধ্যে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে শো করবে। এই ইমেজটা কিন্তু চলে আসলো, তাই না? এই ইমেজটা কিন্তু চলে আসলো। দেখেন, এখানে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করা যায়, আমরা আস্তে আস্তে দেখব। তাহলে আমরা ইমেজে কিভাবে লিঙ্ক, এই অ্যাট্রিবিউট কি জিনিস বুঝলাম, যে এসআরসি একটা অ্যাট্রিবিউট, ইমেজ একটা ট্যাগ, বুঝছেন? এসআরসি অ্যাট্রিবিউট, অল্টার একটা অ্যাট্রিবিউট। এসআরসি অ্যাট্রিবিউটের কাজ কি? এসআরসি অ্যাট্রিবিউটের কাজ হলো ইমেজ বা মিডিয়া নিয়ে আসা। অল্টার ট্যাগের কাজ কি? এই আপনার কোনো কিছু যদি ইমেজ ফাইল না থাকে তাহলে এই অল্টার টেক্সটটা ইউজ, মানে শো করবে। ধরেন এই ফাইলটা সাধারণত পাইল না, তাহলে আপনার কি হবে? দেখেন, এই যে এই টেক্সটটা পাবে আর কি। এই জন্য এই ফাইলটা দেওয়া হয় যেন কেউ বুঝতে পারে ইমেজ ছিল, কিন্তু আপনার এই এখন সেটা নাই, মিসিং হয়ে গেছে কোনো কারণে। যাই হোক, আমরা এই একটা জিনিস শিখলাম কেবল, আমরা এরকম আরো কিছু শিখবো, আরো কিছু অ্যাট্রিবিউট জানবো। সেটা হলো আপনার, যেমন ধরেন আপনি চাচ্ছেন কন্টেন্টের ভিতরে একটু কিছু হোভার করবেন। ধরেন একটা আপনার H2 ট্যাগের মধ্যে, আমরা তো জানি এগুলো হলো হেডিং ট্যাগ। ঠিক আছে, হেডিং ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। ধরেন আমরা আমার সোনার বাংলা, ধরেন আপনি আমার সোনার বাংলা লিখলেন, আপনার জিনিসটা আমার সোনার বাংলা লিখলাম। আপনি চাচ্ছেন এখানে মাউসটা নিয়ে আসলে একটু হোভার হবে, হোভারে কিছু কন্টেন্ট শো করবে। এই জন্য আপনাকে একটা টাইটেল অ্যাট্রিবিউট আছে, ওটা ইউজ করতে হবে। টাইটেল অ্যাট্রিবিউট, ধরেন নয়ন একাডেমি, নয়ন একাডেমি। তাহলে দেখেন এখানে মাউসটা নিয়ে গেলেই নয়ন একাডেমি শো করতেছে। দেখেন এই যে নয়ন একাডেমি, আগে কিন্তু এটা যদি না থাকে, এটা টাইটেল টুল টিপ বলা হয় আর কি। হ্যাঁ, এখন দেখেন কোনো কিছু নাই, মাউস নেশন কোনো কিছু আছে নাই। আপনার যদি টাইটেল টুল টিপ, মানে টুল টিপ বলা হয় এটাকে, আপনার টুল টিপ বা এটা কি বলা হয় কিন্তু অ্যাট্রিবিউট। আমরা আগেই বলতেছি H2 একটা ট্যাগ, আর হলো এর মধ্যে যেটা দিবেন সেটার নাম হলো অ্যাট্রিবিউট। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা মানে প্র্যাকটিস না করলে বা ভালোভাবে মনোযোগে না শুনলে জিনিসগুলো বুঝবেন না, তাই না? এটা হলো টাইটেল অ্যাট্রিবিউট। এরকম অনেক অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ,
হাইট অ্যাট্রিবিউট আছে, উইথ অ্যাট্রিবিউট আছে। আমরা যেটা আগের ক্লাসে দেখলাম ইমেজ কিভাবে শো করে, জাস্ট ইমেজটা নিয়ে আসলেন, ইমেজটা কিন্তু অনেক বড় শো করতেছে, তাই না? আমরা চাচ্ছি ইমেজটা একটু ছোট করতে। আপনি চাইলে অ্যাট্রিবিউট দিয়ে কন্ট্রোল করতে পারেন। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, উইথ অ্যাট্রিবিউট, WIDTH, উইথটা জাস্ট আপনি উইথ অ্যাট্রিবিউটটা এভাবে লেখে দেখেন, উইথ লিখবেন, ইকুয়াল দিবেন, তারপরে ডাবল কোটেশন দিবেন, এইভাবে অ্যাট্রিবিউট লেখে, বুঝছেন? মানে ট্যাগ তো কিভাবে লেখে আমরা জানি, এর মধ্যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এলিমেন্ট গুলোকে কন্ট্রোল করতে পারি, ছোট বড় বা এই যে হোভার করলে যে একটা ইমেজ কন্টেন্ট আসতেছে এটার কাজ কি, টাইটেলের মাধ্যমে লিখলে এই জিনিসটা আসবে। টাইটেল অ্যাট্রিবিউট বলা হয় এগুলোকে, মনে রাখবেন। উইথটা ধরেন আমি দিচ্ছি, ধরেন ইমেজটা বড় লাগতেছে, আমি চাচ্ছি ইমেজটা আমার একটু ছোট হোক, তাহলে ধরেন আপনি 200 পিক্সেল দিতে পারেন। তাহলে দেখেন এটা 200 পিক্সেল হয়ে গেল। এটাকে বলে উইথ অ্যাট্রিবিউট, ঠিক আছে? আপনি উইথের মাধ্যমে আপনার এলিমেন্টটাকে ছোট বড় করতে পারেন আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের জানা লাগবে, ক্লিয়ার কনসেপ্ট লাগবে। সামনে আমাদের যখন ভালো ভালো ডিজাইন করব তখন আপনাদের এই জিনিসগুলো বারবার ইউজ করতে হবে। যে উইথ দিলাম 400 পিক্সেল, আপনি যাচ্ছেন আমি হাইটটাও একটু কন্ট্রোল করি, তাহলে আপনি হাইটটাও কন্ট্রোল, হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে হাইটটা কন্ট্রোল করতে পারবেন। ধরেন হাইটটা আপনি দিলেন 200 পিক্সেল, তাহলে দেখবেন এখানে কমছে কিন্তু, ঠিক আছে? আপনি চাচ্ছেন হাইটটা আরেকটু কমাই দিবেন, তাহলে আপনার এই যে হাইটটা কিন্তু কমে গেল, দেখছেন? এটা হলো অ্যাট্রিবিউট। এই ট্যাগের মধ্যে কোনো কিছু লেখাকে অ্যাট্রিবিউট বলা হয় আর কি। ধরেন এসআরসি ইমেজ লিঙ্ক করার জন্য অল্টার টেক্সট নেশার জন্য, উইথ হলো উইথ কমানোর জন্য, হাইট মানে আপনার হাইট কমানোর জন্য। এই অ্যাট্রিবিউট গুলা আপাতত জানেন এগুলোর কাজ কি, হ্যাঁ? 400 দিলাম, 400 হয়ে গেল। এই সময় এই জিনিসগুলো মাঝে মাঝে আমাদের লাগবে, অ্যাট্রিবিউট গুলো এগুলো মনে রাখবেন। একটা হাইট উইথ কিভাবে লেখে, যাই হোক আমরা মোটামুটি এইটা দেখলাম। আরো কিছু অ্যাট্রিবিউট দেখি, সেটা হলো আপনি চাচ্ছেন এইচ অন ট্যাগ, এই জিনিসগুলো আমরা দেখবো, এইচ অন, H2, H3, এই জিনিসগুলো এলে হেডিং লেখার জন্য এই ট্যাগগুলো ইউজ করা হয় আর কি। আমরা হেডিং এর বিস্তারিত আলোচনা করবো একটু পর। ধরেন হেডিং লিখলেন নয়ন একাডেমি। আরো কিছু অ্যাট্রিবিউট আছে, ওই জিনিসগুলো বেসিক কনসেপ্ট আমরা নেই। ধরেন একটা ট্যাগের মধ্যে আমরা কন্টেন্ট লিখলাম, একটা এলিমেন্ট তৈরি করলাম, ধরেন নয়ন একাডেমি চলে আসলো। আমরা চাচ্ছি এটার একটু কালার তৈরি করতে, কিভাবে কালার তৈরি করবেন? আমরা পরবর্তীতে সিএসএস এর খুব অ্যাডভান্স জিনিসগুলো শিখবো, আপাতত বেসিক জিনিসটা আমরা শিখি, হ্যাঁ? বেসিক জিনিসটা শিখি, সেটা হলো আপনার এখানে ধরেন আপনি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আপনি জিনিসগুলো ডিজাইন করতে পারবেন। এই, হ্যাঁ, স্টাইল অ্যাট্রিবিউট আছে, এগুলোর মাধ্যমে আপনি ডিজাইন করতে পারবেন। ধরেন এটা কালার চেঞ্জ করবেন, এই কালার দিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন আপনি। কালার ধরেন আপনি রেড দিলেন, তাহলে কি হবে দেখেন, কালারটা রেড হয়ে গেল। এটাকে বলা হয় স্টাইল অ্যাট্রিবিউট। এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি সব ধরনের সিএসএস ইনলাইনে করতে পারবেন, ঠিক আছে? আমরা সিএসএস নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন আপনারা সিএসএস না আর ক্লিয়ার হবে। দেখেন আমাদের সাইটটা কিন্তু ডে বাই ডে কন্টেন্টগুলো বাড়তেছে। এরকম আমরা আমরা যখন ট্যাগগুলো সব শিখবো, সিএসএস সব শিখবো, তখন আমরা এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করবো আর কি। এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করব, মানে আপনাদের যখন নিজে হাতে তৈরি করবেন এমনি ভালো লাগবে। প্রথম থেকে কঠিন মনে হলেও আপনারা প্র্যাকটিস করতে থাকেন। মানে প্র্যাকটিস করলে জিনিসগুলো আপনাদের কাছে সহজ মনে হবে। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কঠিন মনে হবে। তো জিনিসগুলো ধরে ধরে প্র্যাকটিস করেন, আমি ভিডিওতে যা বলতেছি পজ করে করে প্র্যাকটিস করেন, তাহলে সহজ মনে হবে আর কি। আপনারা যদি প্র্যাকটিস না করেন শুধু ভিডিও দেখেন তাহলে কিন্তু হবে না। আর আমাদের যে গ্রুপটা আছে অবশ্যই এই গ্রুপে ক্লাসগুলো সাবমিট দিবেন, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা। যাক, আপনারা যত কাজ করবেন আমি তত উৎসাহ পাবো আপনাদেরকে ভালো কিছু শেখানোর আর কি। যাই হোক, কালার রেড, আমরা যদি কোনো কিছু রেড চাই এরকম করবো। আমরা যদি চাই যে আপনি চাচ্ছেন না আমি আর একটু কিছু অ্যাড করবো, তাহলে আরো প্রপার্টি অ্যাড করতে পারেন, সমস্যা নাই। জাস্ট আপনি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আপনি এটা অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো আমরা আলোচনা করবো, আপাতত দেখেন এই নামে কিছু একটা আছে আর কি। আপনি যদি এরকম ব্যাকগ্রাউন্ড লেখেন তাহলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে আর কি। এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, মানে স্টাইলের যত, মানে স্টাইলের মানে সিএসএস যত আছে আপনি চাইলে ইনলাইনে ইউজ করতে পারবেন। আপনি চাইলে ইনলাইনে ইউজ করতে পারবেন। জাস্ট কি লিখবেন, স্টাইল লিখবেন। স্টাইলের মধ্যে আপনি
চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড শো করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড শো করতে হয়, এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আগে কিন্তু ছিল আমাদের এটার কালার জাস্ট, তাই না? এখন কি এসছে দেখেন, এইটা মানে এটা একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড করতে চান তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করতে হবে আর কি। তো জিনিসগুলো আমরা পরে আরো ভালোভাবে দেখবো। আপনারা জাস্ট অ্যাট্রিবিউট কি জিনিস এই জিনিসটা দেখেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন এই কালারটা একটু হোয়াইট করবেন, তাহলে কি করবেন, কালার হোয়াইট, কালারটা হোয়াইট হয়ে গেল। আপনি এই ইনলাইনের মাধ্যমে সবকিছু করতে পারবেন। জাস্ট আপনারা জানেন স্টাইল নামে কিছু একটা আছে আর কি, এইটুকু, আর কিছু না। আমরা জিনিসগুলো পরে বিস্তারিত আলোচনা করব। অ্যাট্রিবিউট নামে কিছু একটা আছে, সেই জিনিসের মাধ্যমে অনেক কাজ করা যায়, যেমন টাইটেল, এসআরসি, আপনার এরকম অল্টার টেক্সট। আর একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আছে, সেটা হলো এ ট্যাগ। হ্যাঁ, এ ট্যাগের মাধ্যমে কোনো কিছু লিঙ্ক করানোর জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। এই ট্যাগের অনেক অ্যাট্রিবিউট আছে, জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। আমরা আপাতত আজকে একটা অ্যাট্রিবিউট দেখি, সেটা হলো একে যদি ক্লিক করেন, মানে কোনো কিছু বাটন তৈরি করতে চাচ্ছেন, ধরেন ক্লিক মি, ক্লিক মি নামে একটা বাটন তৈরি করলেন আপনি। এই যে ক্লিক মি নামে একটা বাটন তৈরি করলেন, এই এখানে যদি আপনি গুগলের আপনার যে কোনো একটা লিঙ্ক দেন, ধরেন ধরেন আমি একটা লিঙ্ক দিলাম google.com, তাহলে এটা আমাদের লিঙ্ক তৈরি হয়ে গেল। এটাকে বলা হয় এইচটিএম অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই যে ক্লিক করলে গুগলে চলে যাবে, এই যে দেখছেন গুগলে চলে গেল। তাহলে এখানে আগে কিন্তু আমাদের এই লিঙ্কটা যদি না দিতাম, তাহলে আপনার যদি লিঙ্ক জেনারেট করার জন্য এইচটিএম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আর কি। দেখেন এখন কিন্তু কোনো লিঙ্ক টিঙ্ক নাই, কারণ এইচটিএম অ্যাট্রিবিউটটা মানে অ্যাট্রিবিউটটা সরাই ফেলছে। এটা এইচটিএম অ্যাট্রিবিউটটা ইউজ করলে আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন। এই যে ক্লিক ক্লিক করছে চলে গেল। এর মধ্যে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, যেমন টার্গেট ব্লাঙ্ক দিলে আপনার, টার্গেট ব্লাঙ্ক দিলে এই জিনিসটা আর কি, দেখেন এই ব্রাউজারে কিন্তু আগে শো করতো, এখন অন্য ব্রাউজার ওপেন হবে। এই যে আগে কিন্তু এটাতে রিলোড দিত, এটা এটা যদি আমরা না দেই তাহলে দেখেন কি হয়, জাস্ট এখানেই কিন্তু রিলোড নেই, তাই না? আমরা চাচ্ছি না আমার এই ওয়েবসাইটটাও থাকবে, রাইটে ক্লিক হবে। তাহলে আপনি জাস্ট টার্গেট ব্লাঙ্ক অ্যাট্রিবিউটটা ইউজ করেন, তাহলে এটা আপনার অন্য ব্রাউজারে ওপেন হবে। যাই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো, বারবার দেখবো, সমস্যা নাই। জাস্ট অ্যাট্রিবিউট কি জিনিসটা, এই জিনিসটা আপনারা বোঝেন যে কোনো কিছু যদি এক্সট্রা কিছু করতে যাই ট্যাগের মাধ্যমে মাধ্যমে সেটা আমরা এই অ্যাট্রিবিউটের মাধ্যমে করি। ধরেন কালার করতে চাইলেন, আপনি ইমেজ নিতে চাইলেন, আপনি উইথ হাইট দিতে চাইলেন, এই জিনিসগুলো আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে করি। আমরা ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব, ট্যাগগুলো আপাতত জেনে রাখেন যে এইভাবে কাজ করে। আমরা যখন আলোচনা করব তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। যাই হোক, আমরা এলিমেন্ট সম্পর্কে জানলাম, অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, এরকম আরো অনেক অ্যাট্রিবিউট আছে, আমরা যখন কাজ করতে করতে আমরা মোটামুটি সব দেখে ফেলবো আর কি। আপাতত এটা কি জিনিস এটা আপনারা বুঝে নেন। যাক, এখন আমরা যেটা দেখবো সেটা হলো আপনার প্যারাগ্রাফ, হেডিং, এই জিনিসগুলো আলোচনা করবো। হ্যাঁ, দেখেন এখানে আমরা আপনি যদি এখানে দেখেন এক একটা হেডিং একই রকম না, একটা বড়, একটা ছোট, তবে একটা মিডিয়াম, একটা ছোট, এরকম হেডিং গুলো কিভাবে আসে, এই হেডিং গুলো কিভাবে লেখে। একটা ওয়েবসাইটের তো হেডিং লাগবে, দেখেন হেডিং আর প্যারাগ্রাফ জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লিঙ্ক করা কিভাবে এটা তো আমরা জানি, বাটন কিভাবে তৈরি করতে হয় এই জিনিসগুলো আমরা জানি, তাই না? দেখেন একটা একটা টেস্ট এক রকম, ছোট বড়, এগুলো কিভাবে নিয়ে আসবে, এই জিনিসগুলো আমরা দেখবো। এখন আমরা আগে ক্লাস এগুলো যা যা করছি শেষ করে দেই। এখন আমরা এখন আমরা হেডিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। হেডিং কিভাবে লিখবেন, হেডিং আপনার সাধারণত 6 ধরনের হয়। হেডিং আপনার সাধারণত 6 ধরনের হয়। একটা হলো হেডিং 6 ধরনের হয়। হেডিং অন, হেডিং অন, এই যে ক্লিক করবেন হেডিং অন হয়ে গেল, ঠিক আছে? ধরেন ফার্স্ট হেডিং, ফার্স্ট হেডিং, ঠিক আছে? ফার্স্ট হেডিং আসলো। আবার কি হেডিং 2, আমরা আলোচনা করব ধরেন সেকেন্ড হেডিং, সেকেন্ড হেডিং, ঠিক আছে? দেখেন একটার চেয়ে একটা কিন্তু ছোট বড় হচ্ছে। H3 থার্ড হেডিং, ঠিক আছে? হেডিং সাধারণত 6 ধরনের হয়, মনে রাখবেন। ধরেন H4 ফোর্থ হেডিং, ঠিক আছে? H5 ফাইভ হেডিং,
এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, প্র্যাকটিস করবেন। এই জিনিসগুলো আমরা ক্লিয়ার কনসেপ্ট না থাকলে সামনে আগাইতে পারবেন না আর কি। তখন আপনাদের সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আর কি। যাই হোক, দেখেন হেডিং কিভাবে লেখে। প্রথম হেডিংটা বড়, মানে একটা ওয়েবসাইটে যখন বড় হেডিং লিখবেন তখন এই সনটা ইউজ করবেন। আপনি চাচ্ছেন আপনার হেডিংটা বড় হবে, এই সনটা ইউজ করবেন। আপনি চাচ্ছেন আপনার হেডিংটা আরেকটু ছোট হবে, তাহলে ছোট হেডিং ইউজ করবেন। আপনি চাচ্ছেন আপনার হেডিংটা আরেকটু ছোট করবেন, তাহলে থার্ড H3 ইউজ করবেন। তারপর আপনি চাচ্ছেন না আরেকটু হেডিং ছোট করবো, তাহলে H4 ইউজ করবেন। তাহলে ইউজাররা সহজেই বুঝতে পারবে আপনি কোন হেডিংটা ইউজ করতেছেন আর কি। হুম। আপনারা একটা পেজে একটা মানে এই সন একটা একটা ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে বলতে কি একটা পেজে এইসন একটা ইউজ করবেন। ধরেন এই যে এটা একটা পেজ, টোটালটা মিলে একটা পেজ, টোটাল পেজে এইসন একটা ইউজ করবেন। বুঝছেন? কারণ এটা গুগলের এসইওর জন্য মানে গুগল বলে একটাই এইসন একটা পেজে রাখবা, তাহলে এই ওই টাইটেলটা গুগল আর কি র্যাঙ্ক করে আর কি। এই জন্য এই একটা আপনারা H2 সবসময় ইউজ করবেন, সমস্যা নাই। H1 মানে একটা পেজে একটা H1 ইউজ করবেন। ধরেন এটা একটা পেজ, আমাদের সম্পর্কে একটা পেজ, বা কোর্স নামে একটা পেজ আছে, তাই না? একটা একটা পেজে একটা H1 ইউজ করবেন, মনে রাখবেন এই জিনিসটা। H1 বারবার ইউজ করার দরকার নাই, একবার ইউজ করবেন। H2 H3 যত খুশি ইউজ করেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনার যত খুশি ইউজ করেন কোনো সমস্যা নাই। তবে H1 একটা পেজে একবার ইউজ করবেন, সমস্যা নাই। H2 আপনি যদি একটা ওয়েবসাইটে 10-12 হয় কোনো সমস্যা নাই। দেখেন আমাদের ওয়েবসাইটটাতে দেখেন H2 কিন্তু আমরা সবগুলোতে ইউজ করছি। এক জায়গায় শুধু আমরা H1 ইউজ, মানে এক জায়গায় যে টাইটেলটা করবেন সেটা H3, মানে একটা টাইটেল ইউজ করলেই হলো আর কি, সমস্যা নাই। এটা কোনো ধরাবাঁধার নিয়ম নাই কোন টাইটেল ইউজ করবেন, H3 না H2। আপনি চাইলে এখানে H2 ইউজ করতে পারেন, সমস্যা নাই। এক একটাতে আমরা এক একটা ইউজ করছি H2। আপনারা H2 H3 H4 যেটা ইউজ করেন সমস্যা নেই। তবে সাধারণত H2 বা H3 এইগুলো ইউজ করা হয় বেশি। সাধারণত H2 H3 টাইটেলের জন্য বেশি ইউজ করা হয়। এই সনটা একবার ইউজ করা হয় একটা হেডিং এর জন্য আর কি। যাই হোক, এই জিনিসগুলো জাস্ট মনে রাখেন কনসেপ্টটা, যে হেডিং লেখার জন্য H1 ট্যাগ ইউজ করা হয়, আর একটু ছোট হেডিং লেখার জন্য H2 ট্যাগ ইউজ করা হয়, আর একটু ছোট ট্যাগ লেখার জন্য H3 ইউজ করা হয়। আপনি যদি H7 দেন তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? আপনি নিজের মতো করে কিন্তু ট্যাগ লিখলে আসবে না, কারণ ইমেজ আসতেছে না। দেখেন ট্যাগ, আমরা ট্যাগ যেগুলো বানানো আছে ওই জিনিসগুলো আপনাদের জানতে হবে। মানে 6টা ট্যাগ সাধারণত ইউজ করা হয়, মনে রাখবেন 6টা ট্যাগ সাধারণত ব্যবহার করা হয়। যাই হোক, মোটামুটি আমরা হেডিং লেখার জন্য যে ট্যাগগুলো ইউজ করি সেই জিনিসগুলো জানলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো প্যারাগ্রাফ। আমরা আগেই বলছি প্যারাগ্রাফ লেখার জন্য কি কি করতে হয়। পি ট্যাগের মধ্যে আপনারা অবশ্যই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবেন। এই যে টেক্সটগুলো লিখবেন, এগুলো কিসের মাধ্যমে লিখবেন? এই টেক্সটগুলো লিখবেন, টেক্সট মানে প্যারাগ্রাফের মাধ্যমে লিখবেন। দেখেন আমি যদি টেক্সটটা কপি করে দেই তাহলে আমাদের এখানে প্যারাগ্রাফ শো করবে। এই যে প্যারাগ্রাফ শো করলো, তাই না? এটা দেখতে একরকম, এলে দেখতে এক একটা এক এক রকম না, এগুলো দেখতে এক একটা এক এক রকম। আমরা যদি প্যারাগ্রাফ শো করাইতে চাই একটা ওয়েবসাইটে তাহলে অবশ্যই আমরা পি ট্যাগটা ইউজ করব, অবশ্যই পি ট্যাগটা ইউজ করব। আমি বলছি সিঙ্গেল কন্টেন্ট ইউজ, এটা না করলেও কিন্তু আসতো, কিন্তু আমি বলছি যে সিঙ্গেল কন্টেন্ট ইউজ করা যাবে না, তাহলে আপনি সিএসএস করতে পারবেন না, আরও অনেক সমস্যা আছে। এই জন্য আপনারা প্রত্যেকটা কন্টেন্ট আপনারা ট্যাগের মাধ্যমে ইউজ করবেন। এই জন্য ট্যাগগুলো সব আপনাদের বিস্তারিত জানতে হবে, কোন ট্যাগের কাজ কি, হেডিং শো করানোর জন্য কি ট্যাগ ইউজ করা হয়, প্যারাগ্রাফ ইউজ করার জন্য কি ট্যাগ ইউজ করা হয়। কারণ আপনি এটা দেখেন আমি কিভাবে ইউজ করি। দেখেন এই যে জাস্ট এখানে নিয়েছিলাম আমরা, এই যে একটা আমাদের একটা সেকশন হয়ে গেল, তাই না? আপনি চাইলে এখানে একটা ইমেজও দিতে পারেন, সমস্যা নেই। আমরা যে ইমেজ ট্যাগটা নিয়ে এসেছিলাম, কোনো ইমেজ নিয়ে আসার জন্য ইমেজ ট্যাগ ইউজ করবে। ইমেজ ট্যাগ ইউজ করার জন্য অবশ্যই আপনাকে এসআরসি অল্টারনেটিভ ব্যবহার করতে হবে। এসআরসির মাধ্যমে আমরা যে ইমেজটা রাখছিলাম ওই ইমেজটা আমরা নিয়ে আসবো। ধরেন এই ইমেজটা আমরা শো করাবো, তাহলে আমাদের ইমেজটা শো করবে, এই ইমেজটা শো করলো। আমাদের কিন্তু ওয়েব পেজটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? এরকম যত ট্যাগ শিখবেন আপনি, আপনার ওয়েব পেজটা আস্তে আস্তে বড় হবে। আমরা শিখছিলাম উইথের মাধ্যমে ইমেজটা আমরা ছোট করতে পারি। ধরেন 300 পিক্সেল দিলে আপনার এটা মোটামুটি ছোট হয়ে যাবে, তাই না? আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে জিনিসগুলো আমরা বারবার দেখবো, সমস্যা নেই। আমরা আপাতত হেডিং আর প্যারাগ্রাফ দেখলাম। আর আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হলো স্টাইল। ইমেজ ট্যাগের মাধ্যমে ইমেজটা নিয়ে আসলাম, আমরা এডিটিং নিয়ে আসলাম। এখন আমরা দেখবো স্টাইল ট্যাগ কিভাবে ইউজ করা হয়। দেখেন আমরা দেখলাম হেডিং কিভাবে ইউজ করতে হয়,
প্যারাগ্রাফ কিভাবে ইউজ করতে হয়। তারপরে আপনার এখানে অল্টারনেটিভ টেক্সট অবশ্যই দিবেন, যেন ইমেজটা না কোনো সময় না পাইলে অল্টারনেটিভ টেক্সটটা শো করবে। ধরেন আপনার এখানে একটা টেক্সট দিলেন, ধরেন লোগো টাইপের কিছু একটা দিলেন। তাহলে আপনার ইমেজটা না পাইলে লোগোটা আর কি টেক্সটটা শো করবে। দেখেন ইমেজটা না পাইলে এই যে লোগোটা শো, এই জন্য আর কি টেক্সটটা দিয়ে রাখবেন, তাহলে বোঝা যায় ইমেজটা মিসিং হইলেও নামটা চলে আসবে। এখন আমরা দেখব ইনলাইন সিএসএস, মানে আপনি এইচটিএমএল এর মধ্যে কিভাবে ডিরেক্ট সিএসএস লিখবেন আর কি। ওই জিনিসটা আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে আপনার একটা জিনিসের মধ্যে আপনি কিভাবে সিএসএস লিখবেন। যাই হোক, আমরা এখন স্টাইল নিয়ে জানবো। আপনি ওয়েব পেজে কিভাবে স্টাইল করবেন। স্টাইলের আমরা এইচটিএমএল ইনলাইন সিএসএস এর মাধ্যমে আপাতত করব। আমরা জিনিসগুলো আমরা বারবার দেখব, সমস্যা নাই। সিএসএস বিভিন্নভাবে করা যায়। ইনলাইন সিএসএস করতে পারবেন, ইন্টারনাল সিএসএস করতে পারবেন, এক্সটার্নাল সিএসএস করতে পারবেন। ইনলাইন বলতে আপনার ডিরেক্ট ইনলাইন মানে ট্যাগের মাধ্যমে আপনার স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি সিএসএস করতে পারবেন। আবার ইন্টারনাল বলতে আপনি এখানে হেড ট্যাগের যে হেড ট্যাগ যেভাবে লিখছেন এরকম আপনার এখানে আপনার স্টাইল নামে একটা ট্যাগ আছে। স্টাইল ট্যাগের মাধ্যমে আপনি কাজ করতে হবে। স্টাইল ট্যাগের মাধ্যমে সিএসএস লিখলে কাজ করতে পারবেন, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। আর একটা সিএসএস এক্সটার্নাল সিএসএস। ওই জিনিসগুলো আমরা দেখবো বিস্তারিত, সমস্যা নেই। আপাতত আমরা ইনলাইন সিএসএস কি জিনিস এই জিনিসটা দেখি। ইনলাইন সিএসএস কিভাবে লিখবেন। ইনলাইন সিএসএস আমরা অনেকটা হিন্টস পাইছি। আমরা ধরেন এই ট্যাগ একটা বাটন লিখবো, ধরেন এই ট্যাগ আমরা দেখছি কিভাবে একটা বাটন তৈরি করতে হয়। ধরেন আপনার এখানে ধরেন আওয়ার বাটন নামে একটা টেক্সট দেন। আওয়ার বাটন নামে একটা টেক্সট দিলে আপনার একটা আওয়ার বাটন চলে আসবে। আপনার যেহেতু এটা আপনার ইনলাইন চলে আসছে, আপনি চাইলে এখানে একটা বিয়ার দিতে পারেন, তাহলে জিনিসটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসলো। ইনলাইন সিএসএস কিভাবে লেখে দেখেন। আপনি চাইলে এখানে একটা লিংক দিতে পারেন আপনার বাটনটাতে। আপনি ধরেন নয়ন একাডেমি নামে একটা বাটন দিয়ে দিলেন, তাহলে আপনার এই বাটনটাতে ক্লিক করলে নয়ন একাডেমিতে চলে যাবে। দেখেন ক্লিক করলে নয়ন একাডেমিতে চলে যাবে। আমরা একটা বাটন তৈরি করলাম, যে বাটন আমরা নয়ন একাডেমি ওয়েবসাইটে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব এই বাটনটারে ডিজাইন করব ইনলাইন স্টাইলের মাধ্যমে। ইনলাইন স্টাইলের মাধ্যমে আমরা বলছি আপনার স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে। দেখেন স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইনলাইন সিএসএস করতে পারি। মনে রাখবেন সিএসএস তিন ভাবে করা যায়। আমরা জিনিসগুলো বিস্তারিত দেখব। একটা ইন্টারনাল সিএসএস, প্রথমটা হলো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস। ইনলাইন আর ইন্টারনাল সিএসএস এই ফাইলের মধ্যেই করতে হবে, করা হয়। আর এক্সটার্নাল মানে বাইরে একটা ফাইল তৈরি করে ওই ফাইলটার লিঙ্কটা আপনারা এখানে অ্যাড করে দেবেন। জিনিসগুলো আমরা দেখবো। আপাতত আমরা ইনলাইন সিএসএসটা দেখি। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। হ্যাঁ, ধরেন আপনি স্টাইল করতে চাচ্ছেন, এই বাটনটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। ধরেন তাহলে আমরা তো দেখছি ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমরা এখানে গ্রিন দিলাম, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। দেখেন অবশ্যই আপনারা সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার এই সিএসএস গুলো আমরা বিস্তারিত দেখবো। আপাতত কিছু সিএসএস দেখেন যে এইটা করলে এটা হয়। জাস্ট এটা মনে রাখেন যে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা ইউজ করতে হবে। হ্যাঁ, এটাকে বলে প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড কালারটা বলে প্রপার্টি, এটাকে বলা হয় ভ্যালু। হ্যাঁ, একটা প্রপার্টি ভ্যালু, এই জিনিসটা মনে রাখেন। জাস্ট এটা প্রপার্টি বলে মানে কোনো কিছুর নাম, আর সেই নামটা কেমন হবে। ধরেন এখানে আপনি চাইলে রেডও দিতে পারেন, ভ্যালু রেডও দিতে পারেন, তাই না। এই যে রেড হয়ে গেল, তাই না। এখন আপনি অবশ্যই সেমিকোলন দিতে হবে। আপনি চাচ্ছেন আর একটা প্রপার্টি ইউজ করবেন, তাহলে কি ধরেন কালারটা হোয়াইট দিবেন। আপনি কালার আপনি অবশ্যই সেমিকোলন দিবেন, মানে এরকম দিবেন। হ্যাঁ, ডাবল কোলন দিবেন, ডাবল কোলন দিয়ে ধরেন হোয়াইট দিবেন। এটার নিয়ম। হোয়াইট হয়ে গেল। দেখেন প্রথম কি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কি প্রপার্টি, তারপরে কি ডাবল টু, তারপরে কি হোয়াইট, তারপরে ভ্যালু। হ্যাঁ, নিয়ম হলো কি দেখেন আপনাদের বলি। নিয়ম হলো একটা সিএসএস লেখার নিয়ম হলো আপনার ধরেন প্রপার্টি, প্রপার্টি এটার নাম প্রপার্টি, ডাবল টু ভ্যালু, ভ্যালু। ধরেন আপনার এই যে এখানে আমরা দেখেন এটা হলো প্রপার্টি, মানে কি কি দিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে কালার। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি হলো মানে এটা ব্যাকগ্রাউন্ড আসবে আর কি, এটা রেড। আর আমরা কি বলছি কালার, এই কালারের কাজ কি মানে উপরের টেক্সটটা শুধু হোয়াইট হবে, এটার কাজ। হ্যাঁ, কালারের কাজ হলো এটা। আপনারা চাচ্ছেন এই জিনিসটা আর একটু কম বেশি করবেন, প্যাডিং, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে আপনারা সেমিকোলন দেন,
এখান থেকে আপনারা এই যে সেমিকোলনটা, জাস্ট সেমিকোলনটা দিবেন। তারপরে আপনি আরেকটা ইউজ করতে পারবেন, ধরেন প্যাডিং। প্যাডিং প্যাডিং এর কাজ কি, এই জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, এই যে একটু বড় হইলো, তাই না? এটা একটু বড় হইলো, দেখেন আগে কিন্তু এই বড় প্যাডিং এর কাজ হলো কন্টেন্টের ভিতরে বড় করা আর কি, আর মার্জিনের কাজ হলো কন্টেন্টের বাইরে স্পেস তৈরি করা আর কি। আমরা জিনিসগুলো দেখবো, সমস্যা নাই। আপাতত জানেন ইনলাইন সিএসএস এভাবে লেখে আর কি, কোনো কিছু ইনলাইন সিএসএস এভাবে লেখে। কি কি থাকে ইনলাইন সিএসএস এ? প্রপার্টি আর ভ্যালু। প্রপার্টি মানে কি, ওইটা কি করতে চাচ্ছেন ওইটার নাম, আর এই ভ্যালু মানে ওইটা কেমন করতে চাচ্ছেন। এই যে এটা ভ্যালু, ধরেন 10 হতে পারে, 20 হতে পারে একটা ভ্যালু। অবশ্যই আমরা বলছি এটাকে সেমিকোলন দিয়ে এরকম ডাবল, অবশ্যই মাঝে এভাবে লিখবেন, আর একটা করে সেমিকোলন দিয়ে দিয়ে আপনারা এক্সট্রা এক্সট্রা লিখতে পারবেন। এভাবে এক্সট্রা লিখতে পারবেন, সেমিকোলন দিয়ে দিয়ে আরো অনেকগুলো লিখতে পারেন আর কি। এরকম করতে আরো প্রপার্টি ভ্যালু লিখতে পারবেন আর কি। এটা নিয়ম আর কি, এই জিনিসটা মনে রাখবেন না। এরকম সেমিকোলন দিয়ে দিয়ে আপনি চাইলে আরো লিখতে পারবেন। আপনি এরকম প্রপার্টি ভ্যালু সেমিকোলন দিয়ে দিয়ে লিখতে পারবেন। এই জিনিসটা এটা নিয়ম আর কি, জিনিসটা মনে রাখেন আর কি। জাস্ট নিয়মটা মনে রাখলেই হবে। আমরা বারবার দেখবো, তারপর আরো ক্লিয়ার হবে না কিভাবে এরকম ইনলাইন মানে স্টাইল করতে হয় একটা জিনিসের ভিতর। আপনি চাচ্ছেন আপনার একটা টেক্সটের ভিতর, ধরেন আপনি এই টেক্সটটাকে আপনি কালার চাচ্ছেন অন্যটা, তাহলে কি করবেন? আপনি স্টাইল দিবেন, জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট দিবেন। আমরা তো দেখছি কিভাবে অ্যাট্রিবিউট লেখে, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতর লিখবেন। আমরা কালার চাচ্ছি, ধরেন কালার চাচ্ছি আপনার কালার ডাবল ক্লোন, ধরেন কালার চাচ্ছি আমরা, ধরেন যে কোনো একটা কালার দিবেন, ধরেন ব্লু কালার চাচ্ছি আমাদের টেক্সটের কালার, এই যে ব্লু হয়ে গেল, দেখছেন? এই প্রপার্টিগুলো আপনি কিভাবে ইউজ করবেন, এটা হলো প্রপার্টি, এটা হলো ভ্যালু, এটা মনে রাখবেন। এটা হলো ইনলাইন সিএসএস আমরা ইউজ করতেছি। একটা এইচটিএমএল ফাইলে কিভাবে ডিজাইন করতে হয় জিনিসগুলো আর কি আমরা দেখতেছি হালকা পাতলা। তবে আমরা বিস্তারিত দেখব সামনে, সিএসএস এর যখন ক্লাস আসবে তখন আরো দেখব, বা আপনার ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয় সেটাও দেখব। ইন্টারনাল সিএসএস কিভাবে লেখা হয়, এর ভিতরে লিখলে অনেক কিন্তু মানে খারাপ লাগতেছে, তাই না? জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। এটাকে বলে ইনলাইন সিএসএস, দেখেন না? আমরা এখন ইন্টারনাল সিএসএস কিভাবে লেখা হয় দেখেন। ফাইলের ভিতরে আপনারা ফাইলের ভিতরে কিভাবে সিএসএস লিখবেন দেখেন। আপাতত এই জিনিসটা দেখেন কিভাবে লিখবেন। আমরা বলছিলাম স্টাইল, আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট শিখলাম। এখন কি দেখবো? স্টাইল নামে একটা ট্যাগ শিখবো। দেখেন অবশ্যই এখানে লিখবেন স্টাইল নামে একটা ট্যাগ লিখবেন, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ লিখবেন। না, স্টাইল নামে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকবে, মানে যে নাম দিবেন সেটারই নাম সেম, লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল সেম, জাস্ট খালি ব্যাক স্ল্যাশ থাকবে ক্লোজিং ট্যাগে, এটা মনে রাখবেন। জাস্ট এখানে আমরা ডিজাইন করবো, আগের ডিজাইনগুলো কিন্তু সব হারিয়ে গেছে, তাই না? এইটা করলাম। এখন দেখেন আপনার যেটার স্টাইল করতে চাচ্ছেন, আমরা যেটা প্রথমে শিখলাম ইনলাইন সিএসএস বলে ওইটাকে, হ্যাঁ, স্টাইল নিয়ে ইনলাইন সিএসএস করা, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এই সিএসএসটা হলো ইন্টারনাল সিএসএস। দেখেন ইন্টারনাল সিএসএস কিভাবে করে। ধরেন আপনি এটার কালার করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? জাস্ট এই ট্যাগটাকে ধরবেন, এই ট্যাগটাকে ধরবেন, এই যে ডাবল ব্র্যাকেট দিবেন, জাস্ট কালার দিবেন, প্রপার্টি ভ্যালু আমরা বলছি, প্রপার্টি, তারপরে এরকম ডাবল কোট, এইরকম আপনার তারপরে প্রপার্টি, তারপরে ভ্যালু। ভ্যালুটাতে কি দিবেন? রেড, ধরেন রেড দিলেন, তাহলে কি হলো? এই যে কালারটা লাল হয়ে গেল, তাই না? আবার আপনি আবার চাচ্ছেন আরো একটা এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন, তাহলে আবার কি আমরা শিখছি যে কিভাবে দিতে হয়। জাস্ট ওই যে সেমিকোলন দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেল, তাই না? এগুলো এগুলো আমরা দেখবো, অনেক প্রপার্টি আছে, আমরা জিনিসগুলো শিখবো। আপনারা চাচ্ছেন একটু প্যাডিং হলে ভালো হয়, তাহলে প্যাডিং দেন, প্যাডিং ধরেন 10 পিক্সেল। তা আমরা কিন্তু বেসিক স্ট্রাকচারটা আমরা দেখছি, এটাই হোয়াইট দেন, তাহলে দেখতে ভালো লাগবে। না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, আপনার কালারটা হোয়াইট দেন, এই যে, তাহলে দেখতে ভালো লাগতেছে। নিচে ব্যাকগ্রাউন্ড দিলাম, উপরে কালার দিলাম, একটু প্যাডিং দিলাম। আপনার চাইলে আর একটু প্যাডিং দিতে পারেন, ধরেন 40 পিক্সেল। 40 পিক্সেল বলতে কি প্যাডিং, এগুলো অনেক পার্ট আছে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, হ্যাঁ, 4 জায়গায় পাইছে আর কি। জিনিসগুলো আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। আপাতত আপনারা সিএসএস কি জিনিস এই জিনিসটা বোঝেন। এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস গুলো এভাবে লেখে, স্টাইল ট্যাগের মাধ্যমে লেখা হয়। আর ইনলাইন সিএসএস কি ওইটা আমরা দেখলাম।
জিনিসগুলো আমরা বারবার আলোচনা করব। যাই হোক আপনারা দেখেন, আবার আপনারা আপনি জিনিসগুলো আমরা আলোচনা করবো। আজকে এ পর্যন্তই থাক, না হলে আরো বেশি দেখাইলে আপনাদের মাথাটা ঘুরে যাবে। আপাতত বোঝান এটা ইন্টারনাল সিএসএস, আর আর এইগুলো হলো ইনলাইন সিএসএস। আমরা সামনে যখন আরো সিএসএস ক্লাস আসবে আমরা বিস্তারিত দেখবো আর কি।